বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। যদি খুন হয় তাহলে ওনার কাছে যদি কোনো ইনফরমেশান থাকে উনি সেই ইনফরমেশান নির্বাচন কমিশনকে দিন, লিখিত দিন। নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন থাকবে সেটা যাতে না হয় তার বন্দোবস্ত করা। পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে রাস্তায় বক্তৃতা করে তো লাভ নেই, সেটা জানাতে হবে। দুর্নীতিকে ডিফেন্ড যদি ক্যাবিনেট করে তাহলে বুঝতে হবে সেই ক্যাবিনেট দুর্নীতির সঙ্গে যুক্ত, দুর্নীতির অংশীদার। তাহলে কি রাজ্যের গোটা মন্ত্রিসভাটা জেলে যাবে? প্রশ্ন হচ্ছে এটাই। শুধুমাত্র এই চাকরি বাঁচানো না, উনি চাকরি বাঁচানোর জন্য মামলা করেননি, মামলাটা করেছেন নিজেদের পিঠ বাঁচানোর জন্য। যদি চাকরি বেকার ছেলেদের কথা উনি ভাবতেন তাহলে 2 লক্ষ চাকরির কথা উনি প্রমিস করেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে হাজারে হাজারে শূন্য পদ আছে সেখানে নিয়োগের প্রক্রিয়াটা তিনি চালু করাতেন, হয়নি। সর্বভারতীয় স্তরে ওকে কেন শুনবে বাংলার একটা রাজনৈতিক দল? ও যদি 42 বাংলা থেকে পায় তার কী ভ্যালু আছে গোটা দেশের নিরিখে? কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে, কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল। চাকরি খেগো বাঘের কথা কে শুনেছেন জানি না, তবে কিছু পেপার টাইগার তো পশ্চিমবঙ্গেও আছে, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সবচেয়ে বড় উদাহরণ। প্রশ্ন হচ্ছে এই পেপার টাইগাররা অনেক কথা বলেন, মুখ্যমন্ত্রী তো অনেক কথা বলেছিলেন, কি করতে পেরেছেন? উনি কটা চাকরি দিতে পেরেছেন আদৌ বলুন তো? বছরে 2 লক্ষ চাকরি দেওয়ার কথা, আদেশ তো প্রতি বছরই থাকে। কটা চাকরি পেয়েছে? এখন ভোটের আগে বলবেন 10 লক্ষ চাকরি তৈরি, তারপর ভোটের পর বলবেন ছোলা বিক্রি করো, বাদাম বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো। এই তো ওনার ক্রেডিবিলিটি। সেরকম ক্রেডিবিলিটি লেস লোককে এত আলোচনা করাটাই উচিত না ওনার সম্পর্কে। মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। উনি এই ধরনের মন্তব্য করতে পারেন, ওনার স্বভাব এই ধরনের মন্তব্য করা। তবে প্রশ্ন হচ্ছে যারা চুরি করে, যারা মানুষের প্রাপ্য টাকা মারে, যারা গরিব মানুষের টাকা নিয়ে তাদেরকে চাকরি বিক্রি করে, যারা যোগ্যদের চাকরি বিক্রি করে অযোগ্যদের জায়গা করে দেয়, যারা কাটমানি খায়, যারা কয়লা বালি পাথর থেকে শুরু করে গরু থেকে শুরু করে সব কিছু থেকে কাটমানি খায়, প্যাসেজ মানি খায়, তারা অন্তত পক্ষে আর যাই হোক না কেন, দানব যদি বাকিদেরকে উনি বলেন, তারা দানবের থেকে যদি বেশি ভয়ঙ্কর কিছু হয়ে থাকে সেটা। এবং আমি বললাম সত্যের জয় হবে। সত্যের জয় কি মিথ্যার জয় সেটা তো পরে, কিন্তু আর রায়টা তো আগে বুঝতে হবে ওনাকে। রায়টা তো ওনাকে বুঝতে হবে। এটা একটা মিক্সড বোল বা মিক্সড একটা বস্তা, সেই বস্তার মধ্যে পচা আলু আর ভালো আলু একসাথে মিশে আছে। এবার এই পচা আলুকে সেগ্রিগেট করার যে প্যারামিটার, সেই প্যারামিটারটা তখনই থাকবে যখন সেই পচা ডিটারমাইন করবার জন্য যে বস্তুগুলো সেগুলো থাকে। সেটা না থাকলে এবং এমন যদি দেখা যায় যে সুপার নিউমেরিক পোস্ট করে বাকিদেরকে ঢোকানোর চেষ্টা হয়েছে, তাহলে কিন্তু আবার যখন চূড়ান্তভাবে এর বিচার হবে 16 জুলাই না কবে ডেট দিয়েছে, সেদিন কিন্তু অন্য কিছু ঘটে যেতে পারে। সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছেন সেটা চাকরি বাতিলের উপর। আমি প্রথম থেকেই বলছিলাম যে চাকরি বাতিল করা বা চাকরি সেগ্রিগেট করার এই প্রশ্নটা একটা প্রশ্ন বটেই, কিন্তু তার থেকেও যে লার্জার ইস্যু সেটা হচ্ছে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ বা দুর্নীতির সরকারিকরণ। সেই দুর্নীতির তদন্তের ক্ষেত্রে সিবিআইয়ের উপর যে নির্দেশ সুপ্রিম কোর্টের ছিল, সেই নির্দেশের ক্ষেত্রে আগে একটা স্থগিতাদেশ ছিল, এখন কিন্তু কোনো বাধা রইল না। ফলে তদন্ত চলবে, তদন্তের মতন চলবে। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন সহ অন্য ক্যাবিনেট ডিসিশন যা ছিল, যেগুলো এই তদন্তের আওতাধীন,
সেক্ষেত্রে তদন্ত চলবে, সিবিআই তার তদন্ত রিপোর্ট দেবে এবং সেক্ষেত্রে যা দেখা যাবে যে চাকরি গুলো বেআইনিভাবে পেয়েছে সে চাকরি যাবে। মৌখিকভাবে বললে শুধু হবে না, এখন এইগুলো কোর্টের ফাইন্ডিংসের মধ্যে এসে গেছে যে ওএমআর শিটের যে অরিজিনাল সেগুলো ডিস্ট্রয় করা হয়েছে, মিরর কপি নেই। এবং তারা যখন বলছেন যে ওএমআর শিট যখন তৈরি করা হয়েছিল সেই সংক্রান্ত যে রুল ডকুমেন্ট প্রিজার্ভেশনের জন্য, এভিডেন্স প্রিজার্ভ করার যে রুল আছে সেই রুলের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছিল। রুল পরিবর্তন সরকারের সর্বোচ্চ জায়গাকার যদি গ্রিন সিগন্যাল না থাকতো তারা করতে পারতেন না। ফলে এই সবুজ সংকেত কারা দিয়েছিলেন? তাহলে কি গোটা ক্যাবিনেট এই চৌর্যবৃত্তির সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত? চাকরি যদি দিতে চান, পশ্চিমবঙ্গ সরকারের যে হাজার হাজার শূন্য পদ আছে সেই শূন্য পদের তালিকা প্রকাশ করুন আর সব জায়গাতে নিয়োগ প্রক্রিয়া চালু করুন। শুধু শিক্ষকতার চাকরি নয়, পশ্চিমবঙ্গ সরকারের অজস্র অসংখ্য চাকরি আছে যেখানে এখন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে। রিটায়ারমেন্টের পর রিটায়ার্ড এমপ্লয়ীদেরকে তাদেরকে আবার এক্সটেনশন দেওয়া হচ্ছে, এক্সটেনশন দিয়ে কাজ করানো হচ্ছে, কারণ যাতে তাদের দায় না নিতে হয়। ওই যেটা আমি প্রথম থেকে বলছি, এটাকে শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি বলে অভিহিত না করে এটা ক্যাবিনেট স্ক্যাম, ওয়েল অর্গানাইজড প্রি প্ল্যান্ড ক্যাবিনেট স্ক্যাম পশ্চিমবঙ্গে হয়েছে, সেটাই বলা ভালো। তাতে এই আক্রমণ করবে ক্যালকুলেটিভ অ্যাট্যাক। আমি বলেছি জুডিশিয়ারির ওপর ক্যালকুলেটিভ অ্যাট্যাক করেছে, অঙ্ক কষে কষে অ্যাট্যাক করে, বামপন্থী আইনজীবীদের উপর আক্রমণ করে। ওদের কথায় যারা হ্যাঁতে হ্যাঁ না বলবেন তাদের কি এই ধরনের আক্রমণের শিকার হতে হবে? এটা নতুন কিছু নয়। সরকারটাই তো নকল, ধরতে হবে। শর্টকাট তো নেই এর, কোথায় বসানো হচ্ছে ধরা হবে। হাওড়াতে বসতে পারবে না। হাওড়ায় নকল এজেন্ট যদি বসে, আমি বলে দিলাম, মুর্শিদাবাদের ট্রেলার দেখেছেন, যদি নকল এজেন্ট বসে হাওড়াতে ট্রেলার নয় সিনেমা চলবে। যদি নকল এজেন্ট কেউ বসবার চেষ্টা করেন বা কোনোভাবে যদি মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হয়, সিনেমা চলবে। এবং সিনেমা প্রথমে সুন্দর ঠান্ডা মাথার ভালো সিনেমা, মৃণাল সেন, সত্যজিৎ রায়, চলবে, অসুবিধা নেই। কিন্তু যদি সেটা যদি তাতেও যদি কোনো সে না হয়, তখন যে সিনেমা দেখানো হবে। অবশ্যই আমরা শান্তি রক্ষার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের সিনেমা হোক, আমরা সেটাই চাই। কিন্তু তাই বলবো, প্রত্যেককেই বলবো যে এমন কিছু করবেন না যেটা গণতন্ত্রের সিনেমাকে ক্ষতিগ্রস্ত করে। বিজয়ীতে বলছি, পরপর বলে যাচ্ছি, জয়নগরে করা হয়েছে। কালকে আমার মিছিলে মীনাক্ষী মুখার্জি এসেছিলেন, তাকে কটূক্তি করেছে কয়েকটা। আমি আবার গেছিলাম সেখানে, প্রশ্ন নেই। এগুলো একজন দুজন করবে, অনেক দিন ধরে এগুলো রয়ে গেছে। তো যাবার সময় রোগ ভোগ যখন বিদায় নেয় শরীর থেকে, তখন সবারই থাকে আর কি, যখন কিছু তো থাকবেই। কেউ তো ক্ষমতা এমনি এমনি ছেড়ে দিতে চায় না। প্রতিটা ক্ষেত্রেই ওরা যত পরাজয়ের গন্ধ পাচ্ছে, ওরা আগ্রাসী হচ্ছে, আরও হবে। এটা নতুন কিছু নয়, তৃণমূল আগ্রাসী হবে। মাথা ঠান্ডা করে লড়াই করতে হবে। আমি বলছি তো, মাথা ঠান্ডা করে প্রতিটা মানুষ ভোট দিন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন, নিজেদের যে কাজ সেটা করুন। রাজনৈতিক দলগুলো তাদের যে কাজ সেই কাজটুকুই করুন, প্রচার করুন। আমি অন্ততপক্ষে সেটাতেই বিশ্বাস করি। গণতন্ত্রের ভোট হোক। প্রশাসনকেও বলবো, আপনারা নিরপেক্ষ থাকুন, কারুর কথায় নয়, নিরপেক্ষভাবে কাজ করুন। ইলেকশন কমিশনের দায়িত্ব এই নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করানো, তারা এই দায়িত্ব পালন করুন। এটা সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য। এইগুলো সবগুলো যদি হয়, তাহলে আমি বিশ্বাস করি যে এই নির্বাচনে বামপন্থীরা জয়লাভ করবেন। এবং এটাও বলছি, এগুলোর যদি ব্যতিক্রম তৃণমূল কংগ্রেস করতে চেষ্টা করে, তারা যেন এটা জেনে রাখেন, তারা যেখানে যেখানে এই ধরনের কোনো পরিকল্পনা করেন, সে পরিকল্পনার খবর আমাদের কাছে কিন্তু আসে, পৌঁছয় না এমনটা নয়। তৃণমূল কংগ্রেসে যদি একদম ভিতরের ঘরসূত্ররা যদি থেকেই থাকেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়েছেন। যেমন আমি আপনাকে বলছি, কোথায় কোথায় তারা গণ্ডগোল করবেন বলে ভেবেছেন, সেইগুলো আমরা জানি। এবং কয়েকটা বিধানসভা কেন্দ্রের কথা বলছেন, তার জন্য যে সুরক্ষা ভোটারদের দেওয়ার, তার বন্দোবস্ত করা হবে। প্রতিটা ভোটার যাতে ভোট দিতে পারে, সে ভোটার তৃণমূলেরও হতে পারেন, কংগ্রেসেরও হতে পারেন, আমাদের হতে পারেন, নির্দল হতে পারেন, কিন্তু প্রতিটি ভোটার যেন ভোট দেন, এটা আমি নিশ্চিত করব, আমরা নিশ্চিত করব। আমরা জিতব এবং হাওড়া কেন্দ্রে শুধু আশাবাদী নয়,
দেখুন, মানুষের সঙ্গে কথা বলে মানুষের মেজাজ বোঝা যায়। সেই মানুষের সাথে কথা বলছি, যারা পরীক্ষা দেবার আগে ভালো করে লেখাপড়া করে, যাদের যোগাযোগ থাকে, সারা বছর পড়াশোনা করে, তাদের খুব একটা সমস্যা হয় না। ভোটের আগে কিছু লোকজন উড়ে এসে জুড়ে বসেন বিভিন্ন সময়, আমি বলছি না, বিভিন্ন জন সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা বলছেন, অথবা সেই রাজনৈতিক দলগুলো যারা শুধু ভোট সর্বস্ব রাজনীতি করে, তাদের ক্ষেত্রে বিষয়টা এরকম ঠিক নয়। তাই মানুষ যখন আমাদের পেয়ে যান, তখন মানুষ নিজেদের বন্ধু খুঁজে নেন। আর আজকাল যত দিন যাচ্ছে ওনার কথার গুরুত্ব কমছে, বয়স হচ্ছে তো, পাকা চুলের লোকেদের পার্টি, ওদের কথা শুনে লাভ কী বলুন তো? পাকা চুলের লোক ভর্তি বয়স্ক লোকজন চলতে পারে না, ফিরতে পারেন না, সেই সমস্ত কোথায় ইয়াং জেনারেশন কই ওই দলে? কোথায়? প্রার্থী তালিকা লক্ষ্য করলে এখনও পর্যন্ত যাদের সৌগতবাবুকেও প্রার্থী করতে হয়, তাই কী বলবেন আপনি? আমি বলছি না আমি বয়স্কদের প্রার্থী করার বিপক্ষে নই, আমার বক্তব্য হচ্ছে খুব সিম্পল। যারা এই ধরনের পাকা চুলের পার্টি অমুক্ত সুখ আমাদেরকে বলতেন, তাদের বলবো, আমাদের প্রার্থী তালিকার দিকে খেয়াল করুন বয়সগুলো, আর ওদের প্রার্থী তালিকার দিকে খেয়াল করুন। এবার পাকা চুলের পার্টি কাদেরকে বলতে হবে তাদেরকে বলতে শুরু করুন। বামপন্থীরা তো জিতবে, তৃণমূল কংগ্রেস, এই বলছি তো, তৃণমূল কংগ্রেস তাদের আসন ভোট দুটোই কমবে এবং বামপন্থীরা এগোবে, বিজেপিরও আসন ভোট কমবে। আপনি মিলিয়ে নেবেন রেজাল্টটা বেরোলে। তৃণমূল কংগ্রেস দলটার এই নির্বাচনে কোনো গুরুত্ব নেই, এটা দেশের নির্বাচন, জাতীয় নির্বাচন। যাদের জাতীয় প্রশ্নে কোনো ভয়েস নেই, তারা আবার কি বক্তব্য রাখবে? বক্তব্য রাখার যখন সময় ছিল, তাদের এমপিরা বলতেন না। সিএ এনআরসি নিয়ে যখন আলোচনা হয়েছে, পার্লামেন্টে এমপিরা ভোট দেননি, কেউ কেউ বাথরুম গেছিলেন। যখন কৃষক বিল নিয়ে, যখন কৃষি বিল নিয়ে আলোচনা হয়েছে, তৃণমূলের কী কন্ট্রিবিউশন আছে? লড়াই তো করেছে বামপন্থীরা। কৃষক আন্দোলনে বামপন্থীদের লড়াইয়ের পর 3 কৃষি বিল সেটা উইথড্র হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা যেটি তৈরি হচ্ছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের কী ভূমিকা আছে? কিন্তু সিপিএমের শূন্য পার্টি, তার নেতা হান্নান মোল্লা, তিনি সেই আন্দোলন গড়ে তোলবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।